মোটামুটি একই কভার পেজ, অথচ লেখা আলাদা। খটকা যেখানে, বিতর্কও সেখানে। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরুকে দেওয়া কৌটিল্যের অর্থশাস্ত্র এখন হট কেকের মতো বিকোচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই উপহার দেওয়া বই বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে মুষ্টিমেয় কিছু ভারত বিদ্বেষী বাংলাদেশি, যাদের বেশিরভাগ আবার বিদেশে বসে দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিতার বিষ ছড়িয়ে দেশ সেবা করছে। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের হাই কমিশন। অর্থশাস্ত্র নিয়ে পেঙ্গুইন বনাম ফিঙ্গারপ্রিন্টের দড়ি টানাটানির পেছনে কোন খেলা? দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। চাণক্যের অর্থশাস্ত্র, বিশ্বে সমাদৃত এই ঐতিহাসিক গ্রন্থটি এখন বাংলাদেশের সন্ধ্যের জলখাবারের মতোই মুচমুচে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু সাহেবকে চাণক্য ওরফে কৌটিল্যের অর্থশাস্ত্র দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ার দখল নিয়েছে ডিজিটাল টোকাইয়ের দল। বিতর্কের কেন্দ্রে অর্থশাস্ত্রের কভার পেজ। পেঙ্গুইন পাবলিকেশনের যে অর্থশাস্ত্র দেওয়া হয়েছে আসলে অর্থমন্ত্রীকে, সেখানে ওপরে লেখা আছে এডুকেশন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, অ্যান এডুকেটেড পারসন ইজ রেসপেক্টেড এভরিওয়্যার। যেখানে সোশ্যাল মিডিয়ায় দিব্যি ছড়ানো হচ্ছে, আপনারা দেখলেই বুঝবেন ছবিটি, কৌটিল্যের ওপর লেখা রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটা লাইন, এভরি নেবারিং স্টেট ইজ অ্যান এনিমি অ্যান্ড দ্য এনিমিজ এনিমি ইজ আ ফ্রেন্ড। অর্থাৎ দুটি পুরোপুরি ভিন্ন লাইন ও অর্থ বহন করে। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনের তরফে বাংলাদেশের অর্থমন্ত্রীকে পেঙ্গুইন প্রকাশনার যে বইটি দিয়েছেন, তাতে জলজল করছে শিক্ষাই বড় বন্ধু এবং একজন শিক্ষিত মানুষ সর্বত্র সমাদৃত হন। উল্টো দিকে হুবহু একই দেখতে ভুয়ো প্রচ্ছদে থাকা হেডিংয়ের বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রতিটি প্রতিবেশী রাষ্ট্র হলো শত্রু এবং শত্রুর শত্রু হলো বন্ধু। বিতর্ক এখানে কৌটিল্যের অর্থশাস্ত্রের এই বয়ান ঘিরে। পাশাপাশি দুটি কভার রেখে দেখলেই বুঝবেন আরো একটি বিষয়, পেঙ্গুইনের লেখার প্রথম লাইনটির সঙ্গে দ্বিতীয় লাইন শুরুর ফারাক আছে। ফেক নিউজের লেখার দুই লাইনের স্টার্টিং যেখানে এক রেখাতেই। যাচাই করে দেখা গেছে আরো একটি বিষয়, সেটি হলো পেঙ্গুইনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আসল বইটির বিজ্ঞাপন, অর্থাৎ দীনেশ ত্রিবেদী যে বইটি অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। কিন্তু একই ধরনের দেখতে ভুয়ো প্রচ্ছদটি অনলাইন শপিং সাইট অ্যামাজনে দেখা মিললেও বইয়ের কোনো অস্তিত্ব নেই। অ্যামাজনের তথ্য বই, এই বইটির প্রকাশনা সংস্থা হলো ফিঙ্গারপ্রিন্ট। মজার বিষয়, ফিঙ্গারপ্রিন্টের অফিসিয়াল ওয়েবসাইটেও এই প্রচ্ছদের দেখা মিলল না। তাহলে ফিঙ্গারপ্রিন্টের নামেও কি কোনো জালি সংস্থা অ্যামাজনে চোরাগুপ্তা ব্যবসা চালাচ্ছে? বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন হটকেকের মতো ডিজিটাল এচড়ে পাকা টোকাইয়ের দল তুফানের বেগে ছড়িয়ে দেয় যে বিকৃত পোস্ট। কারণ সেখানে ঠাড়ে ঠোড়ে বাংলাদেশকে শত্রু হিসাবে প্রতিপন্ন করা হয়েছে, বাংলাদেশকে অপমান করা হয়েছে, এটাই বোঝা যায়। এমনভাবে বিষয়টিকে ছড়ানো হয়েছে যাতে সব দোষ গিয়ে পড়ে ভারতের ঘাড়ে এবং তা নিয়ে দু চার লাইন উস্কানি দিয়ে ভারত বিদ্বেষে যাতে ঘি ঢালা যায়, দ্বিপাক্ষিক সম্পর্কে যা প্রভাব ফেলতে পারে। কেন এই জঘন্য কাজ করা হলো বলুন তো? কারা করলো এবং কাদের কলকাঠিতে? সেই প্রসঙ্গে আসার আগে আপনাদের জানিয়ে রাখি, কোনো দেশের হাই কমিশনার তার নিজের দেশের অতীত, ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরার নিদর্শন হিসাবে কোনো উপহার দিতেই পারেন। সেটা খাবারও হতে পারে, শিল্পকর্ম হতে পারে, কিংবা কোনো বইও হতে পারে। একজন অর্থমন্ত্রীকে তাই চাণক্য ওরফে কৌটিল্যের অর্থশাস্ত্র দিয়েছেন ভারতীয় হাই কমিশনার, দিতেই পারেন। এতে অপরাধের কি কিছু আছে? সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ভুয়ো পোস্ট শেয়ার করে রাতারাতি জনপ্রিয় হয়েছেন শফিকত রব্বে অনিক। ভারতের হাই কমিশনার ও বাংলাদেশের অর্থমন্ত্রীর পোস্টকে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে যিনি বাজারে সস্তার প্রচার পেতে চেয়েছেন, ব্যবহার করেছেন অ্যামাজনের ফিঙ্গারপ্রিন্টের এই বই কাভারেজ। দেখুন এই ডিজিটাল টোকাইয়ের পোস্ট।
ভারত বিদ্বেষ উস্কে বাংলাদেশিদের মগজ ধোলাই যার টার্গেট। কিন্তু ওই যে কথায় বলে, অপরাধী যতই চালাক হোক না কেন একটা না একটা ভুল সে করবেই। অনেক মশাইও তাই করেছেন। ফ্যাক্ট চেকের প্রসঙ্গ টেনে নিজের মতকে এস্টাবলিশ করতে চেয়েছেন, যাতে মানুষ সেটা খায়, মানুষ তাতে বুধ হয়, মানুষের বিশ্বাস জন্মায়। ভারত বিদ্বেষ উস্কেছেন তিনি, পাল্টা ভারতীয় হাই কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে অনেক মিসলিড করেছেন খবরটি। পোস্টমর্টমে ধরা পড়েছে সোকল্ড এই টকাই বাবুর জারি জুরি, ফাঁস হয়েছে লেখার কারুকাজ। কেন করা হলো এই জঘন্য চালবাজি? কারাই বা করলো? সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই দেখবেন মুষ্টিমেয় বাংলাদেশি সারাদিন আফিমের নেশার মতো বুঁদ হয়ে ভারত বিদ্বেষে যেভাবেই হোক ঘি ঢেলে চলেছে। অনেকেই বলছেন এ তো পুরোপুরি জামাতি বটবাহিনীর কায়দা, রাজাকারদের বিকট গন্ধ যাদের গায়ে। বাংলাদেশের মতো প্রতিবেশী যার সার্বভৌমত্বকে সম্মান করে ভারত, তার বিরুদ্ধেই ক্রমাগত ভুয়া প্রোপাগান্ডা ছড়িয়ে ঘৃণা ছড়ায় রাজাকারদের এই সব আধুনিক স্যাম্পল। লাগাতার ভারত বিদ্বেষী ইন্ধন দেবার পরেও যে দেশ পড়শির বিপদে বাড়তি ডিজেল পাঠিয়ে পাশে দাঁড়ায়, নমনীয় আচরণ করে, তখন চীনও থাকে না পাশে, পাকিস্তানও থাকে না, থাকে নয়াদিল্লি। ফেক নিউজে শত্রুর শত্রু বন্ধু বলে যারা উস্কানি দেয়, তারা কি জানে বিশ্বের অন্যতম ইসলামিক দেশ ইন্দোনেশিয়ার পতাকাবাহী প্রধান বিমান সংস্থার নাম গরুর? টকাইরা কি জানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া? 24 কোটিরও বেশি মুসলিম সেখানে থাকে। টকাইরা কি জানে ইন্দোনেশিয়ার একটা সময় 20,000 রুপিয়ার নোটে গণেশের ছবি ছিল? 1998-এ সে দেশের সরকার এই নোট প্রথম বাজারে আনে। তবে 2008-এর শেষের দিকে ইন্দোনেশিয়ার ব্যাংক সেই নোট তুলে দেয়। মোদ্দা কথা, ইন্দোনেশিয়ার মতো দেশ প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরাকে সম্মান করলেও পড়শি বাংলাদেশ তা ভুলতে বসেছে। মুষ্টিমেয় টোকাই বটের দল পাকিস্তানের প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে ভারত বিদ্বেষে ঘি ঢেলেই চলেছে অনবরত। আবার ধরুন, যে পাকিস্তান এখনো পানিনির চর্চা করে, যে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে এখনো পড়ুয়ার দল মন্ত্রমুগ্ধের মতো পানিনি কাহিনীতে বিভোর হয়, যে পাকিস্তানে এখনো হিন্দু সংস্কৃতির নাম বহন করে শহর বেঁচে আছে, সেখানে বাংলাদেশ প্রতি পদে নিজের অতীত ঐতিহ্য, পরম্পরা আর সংস্কৃতিকে ভুলতে বসেছে। মুষ্টিমেয় রাজাকারের দল খুঁচিয়ে ঘা করে যে কাজে। নিন্দুকেরা বলছেন এ তো এক প্রকার নিজের পূর্বপুরুষকে অস্বীকার করা। উপাসনা পদ্ধতিতে ফারাক কিন্তু হতেই পারে, তার মানে কি ইতিহাসকে বিকৃত করে তাকে ভুলতে ও ভোলাতে হবে? আচ্ছা, অর্থশাস্ত্র কি স্রেফ ভারতের সম্পত্তি? নয় তো, বিশ্বে সমাদৃত একটি ঐতিহাসিক দলিল, তবু তাকে নিয়ে এই জঘন্য মিথ্যাচার। মুষ্টিমেয় জামাতি টকয়ের দল যতই চেষ্টা করুক ইতিহাস বিকৃত করার, যতই তারা ভারতকে বাংলাদেশের শত্রু প্রতিপন্নের চেষ্টা করুক না কেন, নারীর টানকে কি অস্বীকার করতে পারবে? অবিভক্ত বাংলা, অবিভক্ত ভারতকে কি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে তারা? ডাহা ফেল কিন্তু সেখানে এই জামাতি চাল। কৌটিল্যের অর্থশাস্ত্র শুধুমাত্র বর্তমান ভারতের একটি মেধা সম্পদের পুস্তক নয়, প্রাচীন ভারতের উৎকর্ষ শিক্ষার এক কালজয়ী সম্পদ, যা বর্তমানে গোটা বিশ্বকে নতুন দিগন্ত দেখাচ্ছে। আর সেই প্রাচীন ভারতের সংস্কৃতির অন্যতম অংশীদার বাংলাও। বর্তমানে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু প্রাচীন ভারতের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসের অংশীদার যেমন ভারত, তেমন বাংলাদেশও। ভারতের কৌটিল্য বাংলাদেশেরও সম্পদ। কিন্তু কিছু পরজীবী বিদেশে অবস্থানরত অশিক্ষিত টোকাই কোট প্যান্ট পরে নিজেদের সংস্কৃতির ইতিহাস ভুলে টোকাই হয়ে স্রেফ বেঁচে থাকে। এর বেশি তারা ভাবতেই পারে না। জানলে অবাক হবেন, এখনো বিশ্বের বহু দেশে পড়ানো হয় কৌটিল্যের অর্থশাস্ত্র। আমেরিকার বিভিন্ন ডিফেন্স ও ওয়ার কলেজের স্ট্র্যাটেজিক কোর্সের অন্যতম বিষয় কৌটিল্যের অর্থশাস্ত্র। চীন ও রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় এই বই।
ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রাচীন দর্শন বিভাগের রিয়েলিজম বা বাস্তববাদী রাষ্ট্রকৌশল বোঝাতে এই গ্রন্থটি বিশেষ পাঠ হিসাবে আলোচনা করা হয়। দীনেশ ত্রিবেদী ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হওয়ার পরই যেন রাজাকারদের ইয়ারদোস্ত জামাতি বটেদের গায়ে ফোস্কা পড়েছে। মিতভাষী বাগ্মী ত্রিবেদী যতই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, আপামর বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছেন, ভিসা চালু যা টাটকা উদাহরণ, ততই যেন ঘুম উঠছে ডিজিটাল প্রবাসী কিংবা স্বদেশী জামাতি টকাইদের। ভারত বিদ্বেষ ভোতা হবার ভয়ে খুঁজে পেতে তাকে হেনস্থা করতেই কাল সাপের মতো ছিদ্র খুঁজছে দংশনের গায়ে তাদের ফোস্কা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় যে চেষ্টা জারি রেখেছে তারা, দেখুন ব্যাক টু ব্যাক 3টি পোস্ট। রাজনীতি যেখানে পথ খুঁজে পায় না, গঠনমূলক সমালোচনা যখন চোরাবালিতে তলিয়ে যায়, মানুষের সমর্থন যখন কমে আসে, তখনই থাবা বসায় কুৎসা অপপ্রচার। আমজনতার থেকে বিচ্ছিন্ন হয়ে এই সব রাজাকার টকাইরা মগজ ধোলাই চালিয়ে যান দিব্যি। মুষ্টিমেয়র জামাতি সম্মোহনে এক শ্রেণীর মানুষ তাল জ্ঞান হারিয়ে তাতে গাও ভাষায়, দেশের বাস্তব সমস্যা ভুলে ভারত বিদ্বেষে চূর হয়ে থাকে। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন আপামর বাংলাদেশি জানে রাজাকার কারা, জামাত কারা, আর পশ্চিম ভারত কি করেছে। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।